শো পাওয়াটা অনেকটাই ডিপেন্ড করে হাই হ্যালোর উপরে, লিঙ্ক আপের উপরে। সব সময় কিন্তু অর্গানাইজারদের ডিরেক্ট কল আমাদের কাছে আসে না, মাঝখান দিয়ে কিন্তু এই টাকাটা কিন্তু তাদের ফায়দা হয়ে গেল। আমরা যেটা চাচ্ছি আমরা কিন্তু সেটা পাচ্ছি না, নামমাত্র একটা কনভেন্স বলো বা রেমুনারেশন দিচ্ছে। প্রোগ্রামে গেলে যেমন অনেক সময় অ্যারেঞ্জার বলেই দেয় যে আপু আজকের প্রোগ্রামটা কিন্তু একটু এরকম, আপনি এরকম গেট আপ নেবেন, বোল্ড গেট আপ নিলে ভালো হয়। মাঝে মধ্যে বলি যে ভাইয়া আমি তো একজন শিক্ষিত শিল্পী, কি আমাকে এটা বলে দিতে হবে যে আমি কোন প্রোগ্রামে কি ড্রেস আপ করবো? আমি যেখানে ইংলিশ গান গাইতে যাবো সেখানে শাড়ি বা সালোয়ার কামিজ পরে যাবো না। এর জন্য আমার শো মিস গেছে যে আমি কেন ওই সব গান গাই না। মিউজিকে মাস্টার্স করা একটা মেয়ে, আমি চাইলে সব গান আমার বিবেক গাইতে দেয় না। আমি এখন আর কোনো ফিউচার দেখি। তো অ্যাজ আ সিঙ্গার লাইক you are not happy? আমার এরকম খুব কম শো হয় যেখানে আমি নিজের মতো গান শোনাতে পারি। বাবা এখনো একটা কথা বলে যে আম্মু ভালো জিনিসের কদর একটা না একটা টাইমে গিয়ে হয়। ওয়েলকাম টু মুনজামিদ শো। আমি মুনজামিদ। আমার গেস্ট আজকে কৃতি। ও খুব ভালো গান করে। আমার মনে আছে যখন ওর সাথে প্রথম পরিচয় হয়েছে ও একটা গান দিয়েছিল, গানটা শুনে খুব ভালো লাগছে। পুরোনো দিনের একটা গান, গানটার নাম হচ্ছে তোমার আকাশ দুটি চোখে। আমার খুব ভালো লাগছে। সো দিস ইজ কৃতি। কৃতি, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ সো মাচ মঞ্জু। কৃতি খুব ভালো গান করে, ওর সাথে অনেকদিন পর দেখা হলো। প্রথমে তো আসলে আমি অনেক বছর রাইট এই কথা বলার চেয়ে তোমার একটু গান দিয়ে শুরু করি। ধরো তোমার আকাশ দুটি চোখে দিয়ে শুরু করি না, একটু হালকা। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল গতিহারা, এই জীবন ছিল মতো গতিহারা দিশাহারা, গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। থ্যাংক ইউ কৃতি। সো এই গানটা আমি লিরিক্স ভুলে যাই। এটা খুব অবাক হইছে, তুমি লিরিক্স কি আমি লিরিক্স ভুলে যাই, সত্যি আমি লিরিক্স ভুলে যাই। তো এই গানটা ও একটা রিমিক্স ভার্সন করছো তুমি, তাই না? রাইট, বাট নেভার রিলিজড। এইটা আমি আমার ইউটিউব পেজে রিলিজ করেছিলাম, বাট ওইভাবে ইউটিউব চ্যানেলে, বাট ওইভাবে এই হয় না। বাট হ্যাঁ, তখন আমি লাস্ট যখন দেখছি তখন এটা 28,000 মেবি ভিউ হয়েছিল। এটা অনেক বছর আগের কথা। তারপরে ওটাকে আমি ওইভাবে প্রমোশন করিনি। ওকে, সো কৃতি অনেকগুলো ল্যাঙ্গুয়েজে গান গাইতে পারে। আমাদের এখানে যেরকম রুরাল অনেকগুলো ভাষায় গান গাইতো। তো অ্যাকচুয়ালি আমার ইন্সপিরেশন কিন্তু ওখান থেকে আসছে। বলো না, শুনি এই গল্প থেকে। আচ্ছা, এই গল্পটা বলি। সেটা হচ্ছে আমার ফাদার, তুমি তো জানো আমার বাবাও গান করে। আমার হাতে করে নামটা বলে দাও খুব সুন্দর করে। মোস্তফা কাইয়ুম। আমার গুরু বলো, আমার ফ্রেন্ড বলো, আমার টিচার বলো, সব কিছু আমার বাবা, আমার মেন্টর বলো। তো বাবা রুনা লায়লা ম্যামের খুব ক্লোজ ছিলেন। বাবার কাছে শুনেছি উনি রুনা লায়লা ম্যামের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, এবং রুনা লায়লা ম্যাম যার কাছে তালিম নিতেন আমার বাবাও তার কাছেই তালিম নিতেন, ওস্তাদ দেব ভট্টাচার্য। উনি মারা গেছেন। তো তখন বাবা যখন রুনা ম্যামের বাসায় যেতেন, বাবা অনেক স্টোরি এখন আমাকে বলে, কারণ তখন আমি অনেক ছোট ছিলাম। তো বাবা আমাকে সবসময় ইন্সপায়ার করতো ছোটবেলা থেকে, যে আম্মু তুমি অনেক ভাষায় গান শিখো। তো আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার মনে আছে শাকিরার একটা গান তখন আসে, খুব হিট হয় না, হোয়েনেভার এই গানটা। তো আসলে একটার পর একটা স্মৃতি চলে আসছে। তুমি নিশ্চয়ই এটা শুনলে খুব খুশি হবা। শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু স্যার, উনি তো তোমার খুব ক্লোজ ছিলেন। ওনার যে তালই, উনি আমাকে খুব আদর করতেন। তালই মিন্স সম্ভবত ওনার খালু। আচ্ছা, ওকে। আমি বরচা ডাকতাম। তো বরচা এসে আমি চিটাগাঙের বরচা এসে আমাকে বলল, বরচার নাম ছিল রশিদ। তো চাচা আমাকে বলল এসে যে কৃতি, তুমি যদি এই গানটা তুলতে পারো তাহলে আমি তোমাকে দিয়ে একটা একক প্রোগ্রাম করাবো। তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো আমি বললাম ঠিক আছে। বললো যে তোমার কতদিন সময় লাগবে? আমি বললাম আপনি আমাকে 10 মিনিট টাইম দেন। বলতেছে 10 মিনিটে তুমি পারবে না, আমি তোমাকে 1 ঘন্টা দিলাম। তাই আমি বলছি 1 ঘন্টা লাগবে না, ঠিক আছে আপনি দিছেন। তো উনি আবার আমাদের বাসায় আসলে আমার মার হাতের মুড়ি মাখানো খুব পছন্দ করতো। তো মাকে বললো মনি মুড়ি মাখাও। আম্মার নাম মনি। মুড়ি মাখাতে মাখাতে আমার গান কমপ্লিট। আমি ইনস্ট্যান্ট বরচাকে গানটা গেয়ে শোনালাম। শোনানোর পরে বরচা ঠিক ওই মাসেই আমার জন্য সত্যি সত্যি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলো। এই কথায় কেন আসলাম? ওইখান থেকেই আমার বিভিন্ন ভাষার প্রতি যে গান শেখার একটা আগ্রহ,
বাবা তো আগ্রহ দিচ্ছিলই, ইন্সপায়ার করছিলই, আর এরপর যখন দেখলাম যে এই গানটা করার পর বর্ষা আমাকে নিয়ে প্রোগ্রাম করলো, তখন এই আগ্রহটা আমার আরও বেড়ে গেল। অ্যান্ড দিন দিন এটা শুধু বেড়েই যাচ্ছে। আমার মনে হচ্ছে এখন পর্যন্ত মনে হয় 7-8টা ভাষায় গান গাইতে জানি। রুনা ম্যাম 20টা ভাষায় গান গাইতে, 18টা ভাষায় গান গাইতে জানেন। তা আমার বাবা আমাকে বলছে তুমি 20টা ভাষায় শিখবা। সো আমি ওই লাইনেই হাঁটছি, দেখা যাক। এখন কোন কোন ল্যাঙ্গুয়েজে পারো গান গাইতে? বাংলা, হিন্দি, ইংলিশ তো আছে, তামিল, উর্দু, জাপানিজ, মালয়েশিয়ান, অ্যারাবিয়ান, আর হচ্ছে স্প্যানিশ, ইটালিয়ানও 1-2টা পারি। নাইস। এখন বুঝলেও আসলে শুনলে আসলে বুঝবা না তুমি কোন ভাষায় গাচ্ছো, বাট তারপর যদি একটু ডেমো শুনতে চাই। আমি তোমাকে এখনই শোনাবো নাকি এখন একটু শুনি? একটু আচ্ছা, তাহলে এই যে একটু আগে আমরা যে গানটা নিয়ে কথা বলতেছিলাম, গানের লিরিক্স আমার মনে থাকে না, আমি একটু লিরিক্স বের করো, বাট প্লে করো না আর কি। হ্যাঁ, না প্লে করব না। এই গানটা তামিল একটা সং, রিসেন্টলি এনটিআর এর একটা মুভি দেভারা খুব জনপ্রিয় হয়েছে। এই মুভি সাইফ আলী খান, হ্যাঁ রাইট, ওই মুভির এই গানটা সবাই এটার হিন্দি ভার্সনটা গাচ্ছে, মিউজিক কি অনিরুদ্ধ, এবং এটা গানটা গাইছে হচ্ছে শিল্পা রাও, আমার খুব ফেভারিট একজন সিঙ্গার। তো শিল্পা রাও এটা তামিল ভাষায় প্লাস হিন্দিতে দুটোতে গাইছে। আমি এটা তামিলটা একটু গাচ্ছি। చుట్టమలే చుట్టేస్తంది తుంటరి చూపు, ఉడికి ఉందడ కసేపు, అస్తమనం నిలుకమే నామై మరుపు, చిత్తెనెత్తి నువ్వే నన్నంపూరా, నాని తరుకులాసా నీ కలలకిచ్చేసా, నీకోసం వయసు బాకిల్ కసారా, నా అసలు పొగేసా నీ గుండెకు అచ్చేసా, నీ రకకు రంగం సిద్ధం చేసా, ఇందకు పుండెద్దో పుండెద్ది మూను వందే ముచ్చికి పుట్టంది, పుడ్దని నిప్పిచ్చి పట్టంది, నిప్పిడి పెట్టంది, వయ్యారం వరి కట్టంది, గొడిది పెట్టంది, సమ్మికి ముక్కులు కట్టింది, చుట్టమలే చుట్టేస్తంది, ఆ చుట్టేస్తంది, చుట్టమలే చుట్టేస్తంది, ఆరరే చుట్టమలే చుట్టేస్తంది, చుంటరి చూపు, ఉడికి ఉందడ కాసేపు। নাইস। ওকে, সো এখন তুমি 8টা ভাষায় গাইতে পারো? 8টা ভাষায়, হ্যাঁ 8টা ভাষা। ওকে, সো শুনি মানে কিভাবে তোমার আব্বুই তোমাকে গান শেখালো এরকম কিছু? গানের বেসিকটা তো বাবার কাছ থেকেই শেখা, বাট আমার পড়াশোনা মিউজিকে। আমার গ্র্যাজুয়েশন মাস্টার্স মিউজিক কলেজ থেকে। আমার বাবাও মিউজিক কলেজের স্টুডেন্ট ছিল এবং আব্বা মিউজিক কলেজের ছাত্র সংসদের কালচারাল সেক্রেটারি ছিল। বাবাও ওখান থেকে পাশ করে, তারপরে বাবার ইচ্ছা ছিল যে আমি ওখান থেকে মিউজিকে মাস্টার্স করব, এবং আমাকে বলছিল যে আম্মু তোমাকে ফার্স্ট ক্লাস পেতে হবে, অ্যান্ড আই গট ইট। অ্যান্ড যেদিন রেজাল্টটা বাবাকে বলি, ওই দিন বাবা আমাকে বলতেছিল যে আমার যদি এখন সম্ভব হতো, তুমি যদি আমাকে বলতে যে আকাশের চাঁদটা এনে দাও, আমি সেটাও চেষ্টা করতাম। সো হ্যাঁ, বেসিক বাবার কাছে, বাট মিউজিক কলেজ থেকে হ্যাঁ 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 ডেফিনেটলি আমার ইন্সপিরেশন আইডল, মানে গানটা শেখা বা গান গাওয়ার এই অনুপ্রেরণা বাবার কাছ থেকেই। স্টিল আমার বাবা এই গত 2 দিন আগে 6 তারিখে বাবার বার্থডে ছিল, 57 হলো, এবং আমি চাই যারা দেখছে সবাই আমার বাবার জন্য অনেক দোয়া করবে, আব্বা যেন আরো 1000 বছর বাঁচে। বাবা স্টিল এখনো 3-4 ঘন্টা করে প্র্যাকটিস করে। নাইস। ওকে, এখন আসলে মিউজিকের যে সিন, মানে ডেফিনেটলি তুমি অনেকগুলো শো করেছো বা অ্যালবাম বা সিঙ্গেলস নিয়ে আসলে তুমি খুব বেশি ভাবো না মনে কখনোই? আমি প্রথম থেকেই একটু, তুমি তো আমাকে চিনো অনেক বছর ধরে, বন্ধুত্ব, মানে আমাকে হয় কি একটু পুশ করতে হয় নিজের থেকে কোনো কিছু করা, বা অনেকে থাকে না যে খুব আগ্রহ নিয়ে এইটা ওইটা করি, ওই রকম বিষয়টা আমার কাছে নাই। আমার কাছে মনে হয় যে আচ্ছা করলে করলাম, মানুষ তো জানবেই বা দেখবেই, এরকম বিষয়টা। আর সিঙ্গেলস বলতে হ্যাঁ, লাস্ট কয়েক বছরে প্রতি বছর একটা করে সিঙ্গেলস করেছি, বাট ওই যে বললাম যে খুব বেশি প্রচারণা নাই, বা ওইগুলো নিয়ে কেন মাথা ঘামাই না আমি নিজেও জানি না। আর 2019-এ আমি আমার আইডল মানি লতা মঙ্গেশকরকে, উনাকে ট্রিবিউট করে আমি উনার 11টা গান দিয়ে একটা অ্যালবাম করেছিলাম। তো ওটা বেশ মানে ওভাবে ভিউ না হলেও যারা গান শোনে বা বোঝে তাদের কাছে বেশ প্রশংসনীয় হয়েছিল। বাট ডোন্ট ইউ থিঙ্ক যে মানুষজন তোমার গান দেখুক হোক বা শুনুক
বা তোমাকে ওইভাবে চিনুক, এটা ইম্পর্টেন্ট। তুমি এত ভালো গান করো, অনেক বাজে বাজে সিঙ্গারকে আমরা দেখি যে তাদেরকে সবাই চিনে, হ্যাঁ, তো এটা আসলে হাউ ডু ইউ ফিল? এখন কি বলবো তোমাকে, আমরা যখন গান করতাম, মানে আমরা যারা 1953 থেকে 1953 না, আমরা তো 90-তে বর্ন হয়েছে, তো 90s কিড যারা, বা যেহেতু আমার বাবা একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আমিও ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, গানটাকে আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে বা আমাদের ভিতরে যেভাবে আমরা ধারণ করি, এখনকার সিঙ্গাররা, আই এম সরি টু সে, এমন অনেক সিঙ্গার আমি দেখতে পাই যাদের প্রফেশন ধরো ছিল ডান্সার, তারা নাচতে নাচতে যখন দেখলো যে এইটার আসলে অতটা ভ্যালু নাই যতটা গানের আছে, বা গানে আসলে খুব সহজেই ফেমাস হয়ে যাওয়া যায় বা খুব সহজে আর্নিং করা পসিবল হয়, তখন আসলে তারা গানে সুইচ করলো। এবং এটা শুধু নাচের মানুষজনই না, আরো অনেক প্রফেশনের এরাও গানে চলে আসছে। তো আমরা যারা মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা হাতে খড়ি নিয়ে আসছি, আর যারা এইভাবে আসছে, এখন দেখতেছি সবাই তাদেরকে নিয়েই কাজ করতেছে, তাহলে আমাদের জায়গাটা কোথায়? বা আমরা যে এত কষ্ট করে পড়াশোনা করলাম, এখনো চর্চা করছি, আমাদের জায়গাটা কোথায়? ইউ টেল মি। আমি আসলে এইগুলার কি বলবো, আসলে বেশি কথা বলতে গেলে অনেকের চোখে খারাপ হয়ে যাব। আমার মনে হয় কি, প্রত্যেকটা মানুষ যারা গান করে এদের একটা বেসিক শিখে গান করতে আসা উচিত। বেসিক শিখতে হলে অবশ্যই তোমাকে যেটা বলে যে গুরুমুখী বিদ্যা, সঙ্গীতটা তো গুরুমুখী বিদ্যা। তোমার ভালো একটা, বাট সঙ্গীত কি আসলে গুরুমুখী বিদ্যা? ডেফিনেটলি, যে কোনো কলা, মানে আর্ট, এটা তো সঙ্গীত একটা আর্টের পর্যায়ে পড়ে, কলার পর্যায়ে পড়ে, যে কোনো কলাই গুরুমুখী বিদ্যা। তুমি আমাকে বলো, তুমি একটা গুরু ছাড়া তুমি কিভাবে গান শিখবা? তুমি গানের ABCD না বুঝলে, বেসিক না জানলে তুমি কিভাবে করবা? ওইরকম সিঙ্গারই তো এখন হিট আমাদের এখানে। আমাদের এক্স্যাক্টলি, আমাদের প্রেক্ষাপটটা এখন এরকম হয়ে গেছে, ওই সিঙ্গারদেরকে নিয়েই সবাই শো করতেছে, আমরাও তো শো পাচ্ছি না। তো এইখানে আসলে আমরা কি করতে পারি? আমাদের করার জায়গাটা কোথায়? আমরা তো শিখে আসতেছি, তাহলে তোমরা বা যারা গান শোনে বা যারা ওই প্ল্যাটফর্মে আছে, তারা যদি আমাদেরকে সুযোগ করে না দাও, আমরা কি করব? আমরা হয়তো বড়জোর তোমার প্রোগ্রামে এসে এই দুঃখের কথাগুলো শেয়ার করতে পারবো, এছাড়া আর কি করতে পারবো? আমাদেরকে তো কাজ দিতে হবে, রাইট? এখন এত বছর ধরে গান শিখতেছি, এখনো চর্চা করতেছি। এখন ধরো তুমি আমাকে বললা যে কৃতি, আমার এরকম একটা মিউজিক আছে, তুমি আমাকে গানটা করে দাও, বা তুমি জানতেছো যে আমি ওই গানটা করার মতো কেপেবল, কিন্তু তুমি হয়তো চিন্তা করতেছো না কৃতিকে বললে এত টাকা চাবে, বা দরকার কি, ভিউজ হবে না, ওকে মানুষজন চিনে না, বিজনেস হবে না, তো ওকে ডাকার দরকার, যাকে দিয়ে আমার বিজনেস হবে আমি তাকে ডাকি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের করার জায়গাটা কোথায়? বাট এই সিনটা এরকম হওয়ার কারণ কি? মানে সিঙ্গারদেরকে এখন কিভাবে দেখতেছে মানুষ আসলে? ধরো তুমি সিঙ্গারদেরকে আসলে মানুষ, এক একটা মানুষের চিন্তা ভাবনা তো এক এক রকম, আমি সবার কথা বলবো না, তবে আমার মনে হয় যে বেসিক একটা কিছু জেনে গান করতে আসা উচিত। আমিও এরকম অনেক ছোট বন্টন এরকম অনেক কিছু পাই, ওরা নক দেয়, আপু শো দিও, আপু বইলো, হ্যাঁ টাকা পয়সা নিয়ে সমস্যা নাই, বাট যখন ওদেরকে গান শোনাতে বলি, আই এম সরি টু সে মঞ্জু, ওদের একটা লাইনও আরেকটা লাইনের সাথে মেলে না। তো আমি আসলে সেদিকে যাচ্ছি না, আমি জানতে চাচ্ছি, ধরো তুমি একটা গান করতেছো, হ্যাঁ, আমাদের এখনকার যে মিউজিক ইন্ডাস্ট্রি সেটা আসলে কোন স্টেজে আছে, কোন স্টেটে আছে, তুমি একটু যদি বলতে পারো। মিউজিক ইন্ডাস্ট্রির ব্যাপারটা হচ্ছে যে এখন 2024, আমাদের সময়ও মিউজিক হতো, এখনো মিউজিক হচ্ছে, বাট এখনকার মিউজিকটা আমাদের সময়কার থেকে আলাদা, এবং ডেফিনেটলি আলাদা হবে। একটা যুগ চলে গেছে, জেনারেশন গ্যাপ হয়ে গেছে। এখনকার ইয়াং ছেলেপেলেরা খুব ভালো মিউজিক করতেছে, টু বি অনেস্ট, কিন্তু ওদের সাথে সামহাউ কোনোভাবে হয়তো আমাদের জেনারেশনের একটা কানেকশন গড়ে উঠছে না। এখন সেইটা সবসময় তো শুধু আরেকজনের দোষ দিয়ে লাভ নাই, হয়তো বা আমরাও কিছু দিক দিয়ে ওদের সাথে কোপ আপ করতে পারতেছি না, যার ফলে এই জিনিসটা ম্যাচ করতেছে না, যার জন্য কাজও কম হচ্ছে। কিন্তু আমি বলতেছি এখনকার যে সিনারিওটা মিউজিকে, সেইটা কেমন, সেটা একটু বলো। মানে বিইং সিঙ্গার, তুমি
ওই জায়গা বিং থেকে আ সিঙ্গার যদি তুমি সিনারিওর কথা বলো, আমার সত্যি কথা বলতে এখনকার মিউজিক খুব বেশি একটা আমাকে টানে না। আমি এখনো কিন্তু আমাকে গান গাইতে বললাম পুরোনো দিনের গানই গাই, বা যেগুলো আগে শিখে আসছি ওগুলোই গাই। মানে সেটা তুমি ডিফারেন্সে চলে যাচ্ছ যে আগের গান এখনকার গান, আমি সেই দিকে যাচ্ছি না। আমি বলতেছি যে এখনকার যে মিউজিক সিন, এখনকার যা সিঙ্গাররা আছে, এখন মানুষ কি শুনতেছে আসলে? টপ 10 মানুষ গান, কাকে দেখতেছে? টপ 10 গান শুনতে চায়। ওই স্টেজে গেলে একটা ধরো ভালো একটা গান দিয়ে শুরু, আমার সাথে এরকম হয়েছে, হয়তো আশাজির একটা খুব সুন্দর গান দিয়ে শুরু করছি, ভালো ভালো মানুষজন বসা, পিছন থেকে বলতেছে এই আপা লাগে উড়া ধুরা এই গান গান, দেন কি করছো? গাইছি, গাইতে হয়েছে। কারণ স্টেজে টিকে থাকতে হলে, স্টেজ পারফর্মার হলে তোমাকে অডিয়েন্স কি শুনতে চায় সেটা তোমাকে গাইতে হবে। মানে এটা আমার বাবার কাছ থেকে আমি শিখছি। আমি আগে এরকম প্রোগ্রামে গিয়ে অনেক গান আমাকে গাইতে বললাম, গাইতাম না, আমার ভালো লাগতো না। তো আমার আব্বু আমাকে একটা কথা বলছে যে দেখো, তোমার ভালো লাগার উপরে কিন্তু তুমি শিল্পী হও নাই, দর্শক তোমাকে পছন্দ করে দেখে, তোমার গান শুনতে চায় দেখে তুমি শিল্পী হয়েছো, এবং তারা তোমাকে ডিমান্ড করতেছে বলেই তারা কিন্তু তোমাকে প্রোগ্রামে নিয়ে গেছে। সো তাদের ডিমান্ডটা ফুলফিল তোমাকে, মানে একজন পারফর্মারের করা উচিত। এবং তুমি সবসময় মনে করবা যে স্টেজটা একটা নাট্যমঞ্চ, ওখানে গেছো তুমি অভিনয় করতে, তো তোমাকে যে পার্টি দেয়া হোক, তোমাকে রাজরানীও সাজতে হতে পারে, তোমাকে চাকরানীও সাজতে হতে পারে, তোমাকে করতে হবে। এখন ধরো তুমি এত ভালো গাও, বা তোমার মতো আরো অনেকে খুব ভালো গায়, কিন্তু তোমাদেরকে মানুষজন এইভাবে চিনে না। তুমি তার মানে তোমাকে যেহেতু চিনে না, তার মানে তুমি যে ভালো গাও সেটা তারা জানে না। তারা আসলে কাদেরকে জানে? যারা আসলে হয়তো অত ভালো গায় না, কিন্তু তাদের ভিউ অনেক বেশি, বা তাদের অনেক গান আসতেছে। ওই যে ওইটা বললাম যে এইটা হয়তো আমার অপারগতা, যে আমি হয়তো ওরকম ভিউ বানাতে পারি নাই, বা আমি অত গান এতদিনে ক্রিয়েট করতে পারি নাই। এটা আসলে অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই, এটা নিজের কথাই বলবো যে আমি হয়তো ওই জিনিসটা করতে পারি নাই বলে আমাকে চিনতে পারে নাই। মানে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? তোমার কেমন লাগে? নট দ্যাট ব্যাড। কারণ আমার কথা কি, দেখো ধরো আমরা একটা খুব নোন সিঙ্গারকে চিনি যে খুব ফেমাস, আমাকে কেউ চিনে না, তাকে চিনে, কিন্তু সে কিন্তু তুমি যখন বলবা যে কৃতি আমার একটা ফ্রেন্ড, ও কিন্তু ভালো গান গায়, সে তোমাকে বললো যে ও রাইট, কৃতিকে তো আমি চিনি, এটা আসলেই ভালো গান গায়। আমার অ্যাচিভমেন্ট ওইটা, মানে আমার ওইটা ভালো লাগে যে আমাকে অনেক মানুষ চিনে না, কিন্তু যারা চেনার তারা আমাকে চিনে, বা অনেক মানুষকে যারা চিনে তারা আমার কথা বলে যে নো, শি ইজ গুড। বাট মিউজিক যদি প্রফেশনালি নিতে চাও, বা তুমি প্রফেশনালি নিয়েছো কিনা আমি জানি না, তখন আসলে কিভাবে সার্ভাইভ করবা? আমার বিষয়টা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমি অনেক স্টেজ প্রোগ্রাম করেছি। আমাকে হয়তো টিভিতে কম দেখা যায় বা অনলাইনে কম দেখা গেলেও স্টেজ শো আমার প্রচুর, সো এখনো করছি। সো স্টেজ শো করে আলহামদুলিল্লাহ নিজের একটা ভালো অবস্থান বা পরিচিতি আমি করেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখনকার যে সিঙ্গার যে প্রফেশনটা, তুমি জানো যে দেশের কিছুদিন আগে যে অবস্থা গেল, সবারই একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে দিন পার হয়েছে, এবং সব থেকে বেশি অসুবিধায় পড়তে হয় আমাদের শিল্পীদের। কারণ এন্টারটেইনমেন্ট জগৎটা এরকম যে সবার সবকিছু, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ভালো থাকার পরে গিয়ে মানুষ কিন্তু গান বাজনা উপভোগ করে বা প্রোগ্রাম করে। এখন সবারই তো সব কিছুতে সমস্যা, গানটা মানুষ শুনবে কখন? ওই টাইমটায় আলহামদুলিল্লাহ আমি সার্ভাইভ করতে পারছি, কারণ আমার ঢাকায় থাকার একটা জায়গা আছে, আমার আব্বু বিশেষ করে ওয়েল স্টাবলিশড, আমি নিজেও আলহামদুলিল্লাহ যথেষ্ট নিজের জন্য যতটুকু করার দরকার করছি এতদিনে। সো আমার খুব একটা সমস্যা হচ্ছে না, কিন্তু অনেক মানুষেরই সমস্যা হচ্ছে। তো সেটা নিয়ে একটু বলো, এটার সলিউশন কি? এটার সলিউশন এই যে এখন সেটাও শুনি আগে। ডেফিনেটলি ফাইনান্সিয়াল প্রবলেম হচ্ছে। কারণ যেমন ধরো আমার মেইন আর্নিংটা আসে স্টেজ শো থেকে। এখন আমার স্টেজ শো কম, কিন্তু তারপর টুকটাক হচ্ছে, বা যখন আমি করতাম তখন আমি ভালোই সেভিংস করছি, সো এখন আমার খুব একটা প্রবলেম হচ্ছে না। বা যেহেতু আমার ঢাকা শহরে থাকার একটা জায়গা আছে, আলহামদুলিল্লাহ চলাফেরার জন্য একটা গাড়ি আছে, আমার খুব বেশি একটা সমস্যা হচ্ছে না। কিন্তু যাদের এইটাই ইনকাম সোর্স, তাদের তো এখন প্রোগ্রাম নাই, তারা কিভাবে, মানে প্রতি মাস শেষে কিন্তু বাসা ভাড়ার যে চাপটা, বা যাদের বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি চালাতে হচ্ছে, বাচ্চা কাচ্চার পড়াশোনা আছে, ওদের হয়তো বা একটু সমস্যা হচ্ছে, যারা একদম টোটালি এইটার উপর ডিপেন্ডেন্ট। এখন তারা অপশনাল হিসেবে অন্য কোনো প্রফেশনে সুইচ করছে কিনা আমার জানা নাই, তবে
কিছু কিছু মানুষজনের সাথে কথা হয়, তাদের কাছ থেকে শুনলাম যে তারা অনেক আগের থেকেই অলরেডি অন্য প্রফেশনে সুইচ অলরেডি করছে, কারণ তারা বুঝতে পারছিল যে মিউজিকেরই এক সময় এরকমটা থাকবে না। বিকজ এখন হিরো আলম যদি সিঙ্গার হয় তাহলে তাহলে তুমি বুঝে নাও যে এখন মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কি। হিরো আলম সিঙ্গার, তারপর কি আমাদের চিনু আপা সিঙ্গার, মানে যেই পাচ্ছে সেই যে অটো টিউন, তারপরে আরও কিছু কি বলবো ইন্টারনেটের যুগে আরও এরকম অনেক কিছু আসছে যেটা দিয়ে মানুষ চাইলেই শিল্পী হয়ে যাচ্ছে। তো যারা অ্যাকচুয়াল সিঙ্গার তারা আসলে সাইডে পড়ে যাচ্ছে এইসব কারণে। আর ইন্টারনেটটা তো এখন ফ্রি, সবার হাতে হাতে, তুমি চাইলেই সব কিছু করতে পারো। সেখানে আমরা কি বলতে পারি, আসলে যার যেটা ইচ্ছে দেখতেছে। অবশ্যই এটা সলিউশন কি তাহলে তোমাদের যারা ভালো গায় বা এরকম আসলে সিঙ্গার এরকম? সলিউশন আসলে আমাদের হাতে না, সলিউশন যারা দেখতেছে তাদের হাতে। এখন তোমার কাছে দুইটা জিনিসই আছে, তোমার কাছে তোমার সামনে স্ক্রল করতে করতে হিরো আলমের গানও আসতেছে, লতাজির গানও আসতেছে, তুমি কোনটা দেখবা ইটস ডিপেন্ডস অন ইউ। তুমি যদি হিরো আলমেরটা দেখো তাহলে তো ওর ভিউ বাড়তেছে, ওর তো করার কিছু নাই, ওর হাতেও যা আছে তোমার হাতেও তা আছে। এখন কিভাবে তুমি ইউজ করবা ইট ডিপেন্ডস অন ইউ। ওকে, লাস্ট শো কবে করছো তুমি? 4 তারিখে। কি একটু বলো কি ছিল? এটা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আসছিলেন এবং মালয়েশিয়ান যে প্রেসিডেন্ট 4 ঘন্টার জন্য যে সফরে আসছিলেন, তাদের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তো ওই চুক্তিতে একটা সেগমেন্ট ছিল যে আমরা 3 জন আর্টিস্ট 3টা গান করেছি। 2 জন করেছে রবীন্দ্রসঙ্গীত, কারণ ওই যে মালয়েশিয়ান প্রেসিডেন্ট ওনার রবীন্দ্রসঙ্গীত পছন্দ এবং ইউনুস স্যারেরও পছন্দ। আর আমাকে নেওয়া হয়েছিল স্পেশালি একটা মালয়েশিয়ান গান করার জন্য। ওকে, সো আমি ওখানে গিয়ে ওদের মালয়েশিয়ান একটা ফোক সং, ওটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই আমাকে গানটা পাঠিয়েছিল, ওই গানটাই গাই। তো দেখলাম যে সবাই মোবাইল টোবাইল বের করে ভিডিও করতেছে, কেউ কেউ লাইভে গেছে, খুব অ্যাপ্রিশিয়েট করছে আর কি যে বাঙালি মেয়ে মালয়েশিয়ান গান গাচ্ছে। হ্যাঁ, তারপরে গানটা আবার যখন গাবো তার আগে একদিন আমাদের স্টেজ রিহার্সাল হয়। তার আগে আমাকে বলছে যে তুমি রেকর্ড করে আগে গানটা পাঠাও, কারণ ওরা গানটা শুনবে যে গানের উচ্চারণ ঠিক আছে নাকি, কারণ তো মিনিং চেঞ্জ হয়ে যাবে। পরে আমি গিয়ে পাঠানোর পর ওরা বলছে না ঠিক আছে, এই তো করলাম। তার আগে এটাই ছিল লাস্ট শো। আর কি এর আগে স্টেজ শো না, এর আগে খুবই কম, মানে নাই বললেই চলে। ওকে, আর শো নিয়ে অনেক ব্যাপার আছে তোমার, যদি মানে অর্গানাইজার যারা থাকে তাদের সাথে একটু যদি বলো। এখনকার বিষয়টা হচ্ছে কি সবকিছু ডিপেন্ড করে, মানে শো পাওয়াটা অনেকটাই ডিপেন্ড করে হাই হ্যালোর উপরে, লিঙ্ক আপের উপরে, উইথ অ্যারেঞ্জার। আচ্ছা, যেমন ধরো আমরা যে শোগুলো পাই সব সময় কিন্তু অর্গানাইজারদের ডিরেক্ট কল আমাদের কাছে আসে না। দেখা যায় যে কোনো ইভেন্টের মাধ্যমে যারা ইভেন্ট অর্গানাইজ করে ওদেরকে বললো যে আপনারা সিঙ্গার নিয়ে আসেন, তখন ওই ইভেন্টের কেউ হয়তো আমাদের সাথে কন্ট্যাক্ট করে। তো তারা যখন আমাদেরকে বলতেছে আমাদের যে পেমেন্টটা, আর অর্গানাইজারকে বলতেছে এর থেকে ধরো ডাবল পেমেন্ট, মাঝখান দিয়ে কিন্তু এই টাকাটা কিন্তু তাদের ফায়দা হয়ে গেল। আমাদের কি হচ্ছে, আমরা যেটা চাচ্ছি আমরা কিন্তু সেটা পাচ্ছি না, কারণ আমরা যেটা বলতেছি তারা অর্গানাইজার থেকে এর থেকে বেশি নিচ্ছে, কিন্তু আমাদেরকে জাস্ট একটা নামমাত্র একটা কনভেন্স বলো বা রেমুনারেশন দিচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে এখনকার বিষয়টা, প্রোগ্রামে গেলে যেমন অনেক সময় অ্যারেঞ্জার বলেই দেয় যে আপু আজকের প্রোগ্রামটা কিন্তু একটু এরকম, আপনি এরকম গেট আপ নেবেন বা আপনি একটু একটু বোল্ড গেট আপ নিলে ভালো হয়, বা আজকের শোটা এরকম সো আপনি একটু ওই টাইপের গান করবেন। তো তুমি তো জানো যে আমি একটু স্পষ্ট কথা বলি, আমি মাঝে মধ্যে বলি যে ভাইয়া আমি তো একজন শিক্ষিত শিল্পী, আপনার কি আমাকে এটা বলে দিতে হবে যে আমি কোন প্রোগ্রামে কি ড্রেস আপ করবো? আমার তো এটা সেন্স আছে। নিশ্চয়ই আমি যেখানে ইংলিশ গান গাইতে যাবো সেখানে নিশ্চয়ই শাড়ি বা সালোয়ার কামিজ পরে যাব না, বা কোনো একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম হলে নিশ্চয়ই আমি ওখানে ওয়েস্টার্ন গেট আপে যাবো না। সো আই নো কি পড়তে হবে, ইউ শুডন্ট টেল মি দ্যাট। কেন বলে তাহলে ওরা? অডিয়েন্সকে আকৃষ্ট করার জন্য। আচ্ছা, আবার অনেক সময় দেখা যায় যে এমন সব গান গাইতে বলে আসলে মানে ওগুলা আমার রুচিতে হয় না গাওয়ার জন্য, আই এম সরি টু সে। অনেকে হয়তো গাইতে পারে এবং এর জন্য আমার অনেক শো মিসও গেছে, অনেক শো মিস গেছে। এর জন্য আমার শো মিস গেছে যে আমি কেন ওই সব গান গাই না। এখন ভাই আমার কথা হচ্ছে যে আমি মিউজিকে মাস্টার্স করা একটা মেয়ে, আমি চাইলে সব গান আমার বিবেক গাইতে দেয় না, আমি কি করব?
যারা গায় তাদেরকে নিয়ে করো। আর এখন যেটা হয় যে আমি ধরো আমার অভিজ্ঞতা বলো বা আমার শিক্ষা বলো সব কিছু মিলায় একটা মানুষের তো একটা লেভেল আছে। আমি কিন্তু তারপর আমি এত বছর ধরে মিউজিক করতেছি, আমি আমার লেভেল অনুযায়ী হয়তো আমার পারিশ্রমিক চাই। অন্যদিকে আমার থেকে মানে 1/3 পারিশ্রমিকে ইয়াং একটা মেয়ে, দেখতে শুনতে ভালো, সুন্দর ড্রেস আপ করতেছে, গান হয়তো অত ভালো না জানলেও চলে যায়, তখন অ্যারেঞ্জাররা তাকেই নাই। ওকে, ফ্যাক্ট। তাহলে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির ফিউচারটা কি? আমি এখন আর কোনো ফিউচার দেখি না, টু বি ভেরি অনেস্ট। আমি এখন আর কোনো ফিউচার দেখি না। ফিউচার ছিল যখন রুনা ম্যামরা মিউজিক করতো, সাবিনা ম্যামরা মিউজিক করতো, তখন অ্যাকচুয়ালি গানের পরিবেশ ছিল। আমার বাবারা যখন করছে গানের পরিবেশ ছিল, বা আমাদের আগের জেনারেশন যারা, এই যে মিলা বলো, কনা আপু বলো, এখন যে খারাপ মানে ভালো সিঙ্গার নাই তা না, খারাপ সিঙ্গার বেশি থাকলেও ভালো সিঙ্গার কিছু অবশ্যই আছে, কিন্তু ওইভাবে এখন আর ফোকাসড হচ্ছে না। না ধরো মিলা বা কনার কথা তুমি বললা, কনা, এলিটা, ওদের কিন্তু অরিজিনাল কিছু গান ছিল ডেফিনেটলি, কিন্তু দেখো তারাও কিন্তু এখন মার্কেটের বাইরে কি করবে, যা অবস্থা কি করবে। কনা হয়তো বাট মিলা একটা নতুন গান বের করলো, বাট নোবডি ইজ লিসনিং। তাহলে কি ফিউচার দেন? কিছুদিন আগে একটা গান বের হয়েছে, আমি গানটার নাম বলবো না, আমি পরশুদিনই মনে হয় গানটা দেখে বললাম যে গানের টাইটেল বা গানের নাম যদি এরকম হয়, আমি জানি যে সস্তা পাবলিসিটির জন্য এই ধরনের টাইটেলগুলো তারা ইউজ করে, কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই তুমি তো একটা শিল্পী, তুমি এই ধরনের গানই কেন গাবা, বা এই সস্তা পাবলিসিটির জন্য এই ধরনের টাইটেলই বা কেন ইউজ করবা, ওয়াই? মানে তোমার নিজের কাছে খারাপ লাগে না যে আমি তো একজন সিঙ্গার? মানে এখন আর কোনো কিছুরই না কোনো লজিক নাই বা সিস্টেম নাই। তো অ্যাজ আ সিঙ্গার লাইক ইউ আর নট হ্যাপি? নো, আই এম নট হ্যাপি, একদমই না। আমার এরকম খুব কম শো হয় যেখানে আমি নিজের মতো গান শোনাতে পারি, যাওয়ার পরই এই রিকোয়েস্ট ওই রিকোয়েস্ট। অনেক সময় ভালো রিকোয়েস্ট পাই, বাট বেশিরভাগ সময় ওই ফোক গানটা গান, ওই গানটা গান, এইটা মানে খুব কম এরকম প্রোগ্রাম পাই যেখানে বলে যে আপনার পছন্দের গান গান। তখন তো আমি গাইতে পারি যে অ্যাকচুয়ালি আমার কি গাইতে ভালো লাগে, তখন একটা সুযোগ থাকে। যেমন তুমি যে বললা আমার যে গানটা শুনে তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়, তোমার আকাশ দুটি চোখে, এটা তো নির্মলা মিশ্রের গান, ওপার বাংলার গান, আমি গানটা গাইছি, কিন্তু আমি কি গানটা নষ্ট করছি? না। তুমি কিন্তু এই গানের অনেকগুলো ভার্সন বের হয়েছে, রিসেন্টলিও বের হয়েছে, তুমি শুনো গানগুলোকে কি বানায় ফেলছে। তো এখন আসলে গানের ওই পরিবেশটা নাই, টু বি ভেরি অনেস্ট। আমি পাই না। ডেফিনেটলি হতাশ, ডেফিনেটলি হতাশ। কিন্তু আমার বাবাকে আমি দেখি, বাবাও হতাশ, কিন্তু তারপরও বাবা এখনো। তোমার আব্বুকে নিয়ে একদিন শো করব আমরা, ডেফিনেটলি আমি সেই গল্প শুনতে চাইবো। হ্যাঁ, বাবার সাথে গল্প করে তুমি আরো মজা পাবা। লাভ দ্যাট, ইয়া। তো বাবা এখনো একটা কথা বলে যে আম্মু ভালো জিনিসের কদর একটা না একটা টাইমে গিয়ে হয়। আসলেই আমাদের দেশে সম্ভব সেটা? হ্যাঁ, আমার প্রশ্ন সেটাই যে আমাদের দেশে এটা কবে হবে? আদৌ কি আমাদের দেশে এটা সম্ভব? যদি সম্ভব সেটা কবে আমি জানতে চাই। মানে আমি বেঁচে থাকতে থাকতে দেখতে পারবো। তুমি আমাকে একটু ওয়ার্ল্ড মিউজিক নিয়ে বলো, মানে কি শুনতেছো এর মধ্যে? ওয়ার্ল্ড মিউজিকের কোনো ওয়ার্ল্ড মিউজিক রিসেন্টলি শাকিরার একটা নতুন মিউজিক ভিডিও আসছে দেখলাম। গানটা মনে হয় ল্যাটিন বা স্প্যানিশ কোন একটা ভাষায়। আমি আসলে শাকিরার অনেক বড় ফ্যান, সেটা বুঝতে পারছি। আমি শাকিরাকে ফলো করি, আমি জেনিফার লোপেজকে ফলো করি, ডুয়া লিপাকে ইদানিং, ডুয়া লিপার গানগুলো ইদানিং খুব ভালো লাগতেছে। হ্যাঁ, তো এখন কিন্তু ডুয়ার চেয়ে বেশি সাবরিনা কার্পেন্টার, রাইট, এসপ্রেসো এন্ড প্লিজ প্লিজ প্লিজ, রাইট। আমার আসলে তো ভালো লাগে না, কিন্তু এই গান এত কেন মানে মানুষ শুনতেছে? আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। ফর দ্য মিউজিক, বেব, ফর দ্য মিউজিক। হ্যাঁ, একটু 90s এর ফিল দিছে মিউজিকে, বাট আমার ভালো লাগতেছিল লিঙ্কিন পার্কের নতুন ভোকালিস্ট জয়েন করছে এমিলি আর্মস্ট্রং, আমার খুবই ভালো লাগছে। এটা নিয়ে আসলে অনেক কিছু বলতে চাই, অনেক কন্ট্রোভার্সি মিন্স ডেফিনেটলি চেস্টার, তো উই লাভ চেস্টারের সাথে মানে ওটার তো অল্টারনেটিভ নাই, কিন্তু আমি হ্যাপি যে এরকম একটা ব্যান্ডে একটা মেয়ে ভোকাল ঢুকছে। আমি সেজন্য হ্যাপি না, আমি হ্যাপি যে মানে লিঙ্কিন পার্ক
like they've like restarted their journey again, like ওরা আবার কাজ করতেছে, গান করতেছে, নতুন গান বের হচ্ছে এবং শো করতেছে ফাটায়া, ওইটা আমার ভালো লাগতেছে। বিকজ লিঙ্কিন পার্ককে তো আমরা তো অনেক উই লাভ লিঙ্কিন পার্ক এবং মিস করতেছিলাম, বিকজ নতুন গান দিচ্ছিল, অডিও দিচ্ছিল, কিন্তু লাইভ শো তো করতেছিল না। আফটার 7 ইয়ার্স যেই শোগুলো করতেছে, ও মাই গড। এবং এই যে নিউ ভোকালটা আসলো তার সাথে এমিলি আর্মস্ট্রং, ওর সাথে দেখো ওদের এত সুন্দর একটা সিনক্রোনাইজেশন হয়েছে, এবং সেটা ওদের লাইভ গুলোতে তুমি দেখতে পাবে স্টেজে। মানে এমিলি আসলে তো ডেট সারার ভোকালিস্ট, কিন্তু ডেট সারা তো কত ভালো লাগতো না আমার, বাট এইখানে যেটা এটা পুরো নিউ ফর্মে আসছে পুরো, এবং ক্রেডিটটা আসলে আমি দিতে চাই মাইক শিনোডা, হি ইজ দ্য ফাদার অফ লিঙ্কিন পার্ক, হোয়াট আই ফিল। এন্ড ও আসলে ওকে পুরো বাচ্চার মতো করে এমিলিকে নিয়ে যেভাবে ওকে গ্রুম আপ করছে, এবং মাই গড মি কি গায়। আমার কোশ্চেন হচ্ছে বাংলাদেশে এরকম কেন হয় না মঞ্জু? বাংলাদেশে তুমি বললো বাংলাদেশের মিউজিকের অবস্থা তো বললা যে নাই। দেখো বাংলাদেশে গ্রুমিং হয় না, কেন লিঙ্কিং পার্কে এই মেয়েটা এসে এত ভালো করতেছে? ওর তোমার কি মনে হয় অদ্ভুত? ইটস আ টিম ওয়ার্ক ম্যান, ডেফিনেটলি। হ্যাঁ, তো সবাই তোমাকে যখন সাপোর্ট করবে। এখন তোমাদের টিম ওয়ার্ক কেমন হবে? তোমাদেরকে বলতেছে তুমি এই ড্রেস পরে যাবা, তোমাকে থার্ড পার্টি হয়ে তোমাকে শো করতে হইতেছে। তারপর আরেকটা কথা দেখো, আমার তো নিজের গ্রুপ আছে, আমার নিজের ব্যান্ড আছে, তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যখন আমি বলি যে আমার ব্যান্ড আছে, আমি ব্যান্ড নিয়ে প্রোগ্রাম করতে চাই। তোমার ব্যান্ড ছিল বনকৃতি? বনকৃতি ছিল 2016-এ, মেম্বাররা এক একজন এক এক জায়গায় চলে গেছে, অনেকে দেশের বাইরে। তারপরে আমি আবার 1-2 বছর হলো নতুন করে একটা করলাম, কৃতিত্ব। এখন এখানে যে প্রবলেমটা হয়েছে, যখনই বলি যে আমি তো আমার গ্রুপ ছাড়া করতে কমফোর্টেবল না, আপু আমাদের তো আসলে বাজেট নাই, হ্যাঁ আপনি একটু করে দেন। তো দেখা যায় এরকম করে আমি না করতে করতে দেখা গেল যে আমার শো একদম নাই হয়ে গেল। তখন আমার গ্রুপের ওরা সবাই আমাকে বললো যে কৃতি, আমাদেরকে নিতে গিয়ে তো তুমি সিন থেকে দূরে সরে যাচ্ছ, তো সমস্যা নেই, যেখানে আমাদেরকে নিয়ে করতে পারবা করো, যেখানে তুমি একা করতে পারবা করো। এখন একা করতে গিয়ে যে হ্যাসেলগুলা আমাকে ফেস করতে হয়, দেখো যারা একসাথে কাজ করে, লাইক তোমার একটা টিম আছে, তুমি একসাথে তোমরা কাজ করো, এখন হুট করে তুমি এক জায়গা থেকে আসছো, ওরে আসছো আরেক জায়গা থেকে, ডেফিনেটলি বুঝবেই তো না, এক একজনের তো এক এক দিকে যাচ্ছে, তো তখন না ওই মজাটা আমি পাই না। এবং আমি শিওর যে এরকম প্রবলেম আরো সিঙ্গারদেরও হচ্ছে, মানে যারা গ্রুপ নিয়ে কাজ করতে পারে না, সেটআপ নিয়ে কাজ করতে পারে না। আমি ভাবলাম কই একটু আড্ডা দিব, দেখি তোমার সাথে কথা বলে আমি পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছি, মানে সব ব্যাড নিউজ। এনিওয়েজ, বাট কৃতি কথা বলে ভালো লাগছে। এনিথিং কিছু যদি শেয়ার করতে চাও রিগার্ডিং ইউর মিউজিক, রিগার্ডিং আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি, রিগার্ডিং এনিথিং, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং টু দ্য ভিউয়ার্স, বলতে পারো? আমরা শোটা শেষ করব আজকে। আচ্ছা, আমি শুধু এতটুকুই বলবো, মানে আমি মিউজিকের মানুষ, এবং আমি বিশ্বাস করি এখনো বাংলাদেশে ভালো মিউজিক করার সুযোগ আছে, মিউজিকের মানুষ আছে আমাদের মতো, যেসব মানুষ আছে যারা মিউজিকটাকে আমাদের অন্তরে লালন করি, ধারণ করি, ভালো কাজ করতে চাই। সো আসলে আমরা শুধু ভালো কাজ করতে চাইলেই তো হবে না, আমাদেরকে নিয়ে যারা কাজ করবে তাদেরকেও ওই মন মানসিকতার হতে হবে, এবং আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। আসলে আমরা সবাই কাজ করতে চাই, কারণ আমাদের কাজগুলোর মাধ্যমেই কিন্তু আমরা বেঁচে থাকবো। আজকে আয়ুব বাচ্চু মারা গেছেন, কিন্তু এখনো উনি আমাদের সবার মধ্যে আছেন, সারা জীবন থাকবে, কারণ যে গানগুলো উনি দিয়ে গেছে এইগুলোর জন্য। তো এখন আমাদের মানে এই যুগে বা মিউজিক ইন্ডাস্ট্রিতে এরকম গান হচ্ছে না। সো আমি চাইবো যারা এই প্রোগ্রামটা দেখেন বা মঞ্জুকে ফলো করেন, ওর এই প্রোগ্রামটার মাধ্যমে ও কিন্তু অনেক ভালো ভালো মেসেজ মানুষকে দেয় এবং ভালো ভালো জিনিসগুলো তুলে ধরে। তো শুধু দেখার জন্য বা ভিউ বাড়ানোর জন্য আপনারা দেখবেন না, যে মেসেজগুলো দেয় সেগুলো একটু বুঝবেন। এবং আমরা যারা আসলেই ভালো মিউজিকের সাথে আছি, আমরা সবাই একটু একসাথে হতে পারি, ভালো কাজ করতে পারি, আমাদেরকে আপনারা ডাকেন বা আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আমাদের কাজের ক্ষেত্র বাড়বে। যেহেতু আমি মিউজিকের মানুষ, আমিও হয়তো মানে এখন বলা যায় না, মানুষ খুব অল্প বয়সেই মারা যাচ্ছে, কোনো না কোনো সময় মরে যেতে পারি, কিন্তু মারা যাওয়ার আগে আমি চাই যে কিছু এমন কাজ দিয়ে যেতে, যেন আমিও মারা গেলে মানুষ আমাকে আমার কাজের মাধ্যমে স্মরণ করে। দ্যাটস ইট। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম।